জি, অসংখ্য ধন্যবাদ নাসিরউদ্দিন জাহাঙ্গীর ভাই। আপনার কাছে ছোট করে শুনতে চাই যে একটা প্রশ্ন উঠেছে যে নাহিদও আজকে দেখলাম বেশ চিৎকার-ফাঁকার করতে যে হট্টগোল করতে যে রাষ্ট্রপতির বিষয়ে। এই নাহিদে তো আরেকবার করেছিলেন। রাষ্ট্রপতির কাছে শপথ নিয়েছেন। আপনার প্রশ্নটা আরেকটু প্লিজ ক্লিয়ার আসে নাই। মানে নাহিদে তো আরেকবারও শপথ নিয়েছিলেন রাষ্ট্রপতির কাছে। নাহিদ যে আজকে তার প্রতিক্রিয়া ব্যক্ত করলেন, এই নাহিদই তো শপথ নিয়েছিলেন। আপনার ইন্টারনেটে সমস্যা করতেছে। এটা যদিও আংশিক আলোচনা আগেরবার আসছে। না এবার তো নাহিদ রাষ্ট্রপতির কাছে শপথ নেন না, এবার তো স্পিকারের কাছে শপথ নিয়েছে। আর তখনকার নিয়েছিল রাষ্ট্রপতির কাছে যখন উপদেষ্টা এসে। প্রথমেই আমি এটা বলে নিই যে রবি ভাই শুনতেছি কিনা আমি জানি না, যে সেটা হলো আমি ট্রাইব্যুনালের কথা একটু শুনতে চেয়েছিলাম। শুনতেছি বলেন আপনি শুনতেছি। কোনটা আপা? ট্রাইব্যুনালে যে মানে এক ধরনের দুর্নীতির অভিযোগ পাওয়া যাচ্ছে। ও আচ্ছা, জি বুঝতে পারছি। আচ্ছা নাহিদের কথা বলি। প্রথম কথা আমি বলি যে নাহিদদের এই যে বিপ্লবী বা যারা জুলাই আন্দোলনের মানে প্রতিনিধি হিসাবে তার প্রথম 2 জন বা পরবর্তীতে আরেকজন বা আরো 2-3 জন বাড়ছে, এদের প্রতিনিধি হিসেবে বা সরকারে অন্তর্বর্তী সরকারে যাওয়া উচিত হয়নি। এটা আমার ব্যক্তিগত মতামত, তাদের যাওয়া উচিত হয় নাই। দেখেন এই জুলাই আন্দোলনে তারা সামনের সারিতে থাকলো, জুলাই আন্দোলনে বিএনপিও ছিল, জামাতও ছিল, হাসিনুর ভাই জামাত ইসলামও ছিল, বিএনপিও ছিল, কিন্তু তারা কিন্তু তাদের কোনো দলীয় প্রতিনিধি অন্তর্বর্তী সরকারে দেয় নাই। কিন্তু একমাত্র ছাত্র শক্তি তারা সরাসরি তাদের প্রতিনিধি দিয়েছে এবং পরবর্তীতে তারা এসে আবার একটা রাজনৈতিক দল গঠন করেছে, যেটা যার ফলে এটা বিষয়টা আরো পরিষ্কার হয়ে গেছে যে এটা দেওয়া উচিত হয়নি। যেহেতু তাদের রাজনৈতিক দল গঠন করার একটা অভিপ্রায় ছিল, তাহলে তাদের সেই সরকারে অংশগ্রহণ করা উচিত হয় নাই। নাহিদ যদিও খুব দ্রুতই সরে আসছে, উচিত ছিল আসিফ মাহমুদেরও খুব দ্রুত চলে আসা। আসিফ মাহমুদ দীর্ঘ সময় স্টে করেছে, সেটা উচিত হয়নি, এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন। এবার আসি যে কেন গেল, তারপরও আমার যেটা ব্যক্তিগত অভিমত যে গেল কেন। দেখেন বিএনপি সেখানে যেতে হয় নাই, কারণ বিএনপি এত বড় দল যে দলের যে পদাধিকার যে বা মানে দায়িত্বপ্রাপ্ত বা পদপ্রাপ্ত যেসব নেতৃবৃন্দ আছে তাদেরকে এই ধরনের দুই একটা সরকারি ইন্টারিম গভর্নমেন্টের দেওয়া জরুরি না। তাদের এরকম বহু লোক আছে যারা তাদের দলের সরাসরি কোনো দায়িত্ব পালন করেন না, সাংগঠনিক দায়িত্ব পালন করেন না, কিন্তু বিএনপির মতাদর্শে বিশ্বাসী। এরকম অনেক লোক, যেমন এই যে ডক্টর খলিল সাহেব, রেজওয়ানা হাসান, এরকম অনেকেই এখন দেখা যাচ্ছে যে তারা বিএনপির লোক, কিন্তু তারা ইন্টারিম গভর্নমেন্টে ছিল, বিএনপির সরাসরি দলের লোক ছিল না। জামাতেরও 2-1 এরকম থাকতেই পারে, আমি একেবারে এটাকে অস্বীকার করি, তাদেরও এরকম হয়তো হয়েছে, যদিও স্পষ্ট হয় নাই যে কারণে বিএনপিটা যেরকম এখন ক্লিয়ার হয়ে গেছে যে তাদের লোক ওখানে ছিল। কিভাবে বিএনপির লোক ছিল, আপনি কি মানে কিভাবে বলছেন যে বিএনপির লোক ছিল? আর হচ্ছে যে ডেপুটি স্পিকার সম্পর্কে বলা হয়েছিল জামাতকে অফার করা হয়েছিল, জামাত করেনি। আচ্ছা আচ্ছা, সেটা ভিন্ন প্রসঙ্গ, আমি বলতেছি। কিন্তু নাহিদেরা তো একেবারে ইয়ং ছাত্র, ওদের বিএনপি জামাতের মতো ওরকম বড় কোনো সংগঠন তাদের না যে তারা নিজেরা না গিয়ে তাদের বিহাইন্ড দ্য সিন তাদের কোনো ছায়া ব্যক্তিকে ওই ইন্টারিম গভর্নমেন্টে পাঠানোর মতো আসলে তাদের কেউ ছিল না, যার ফলে তারা নিজেরাই গেছে। এটা আমার ব্যক্তিগত অভিমত। না হলে তাদের এই যাওয়াটা ঠিক হয় নাই, তাদের ইন্টারিম গভর্নমেন্টে না গেলে বরং তারা ভালো করতো। যেহেতু তারা যে সরকার চেয়েছিল সেই সরকার তারা পায় নাই, তাহলে ইন্টারিম গভর্নমেন্টে না থেকে বরং বাহিরে প্রেসার গ্রুপ হিসেবে অন্যান্য দল, জামাতের মতো বা অন্যান্য দলের মতো বিএনপির মতো থাকলেই ভালো হইতো। এইটা হলো আমার প্রথম কথা। এই জন্য নাহিদের ওই সময় শপথ, এখন এবং বর্তমানে এই রাষ্ট্রপতির বিরুদ্ধে অবস্থান, এটা নিয়ে 2-1 প্রশ্নের সৃষ্টি হওয়ার যৌক্তিকতা আছে। কিন্তু নাহিদরা, আমি যেটা তখনও বলেছি যে নাহিদরা গেলেও, তারা যাওয়ার পরেও কিন্তু সে তার দল বা সে ছাত্র শক্তি তারা কিন্তু যাওয়ার পরও যে হ্যাঁ ঠিক আছে, রাষ্ট্রপতির হাতে শপথ নিয়ে আমরা ইন্টারিম একটা গভর্নমেন্ট করেছি, এটা তত্ত্বাবধায়ক সরকার না, অন্তর্বর্তী সরকার, একটা বিশেষ সরকার গঠন করেছি, তার মানে এই না যে তাকে সারা জীবন ওখানে কোলে করে রাখতেই হবে। তাকে অপসারণ করার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করেছিল নাহিদেরা,
কিন্তু অপসারণ করতে পারে নাই, করা যায় নাই। কেন যায় না সেটা আমি একটু আগে বলছি, সুতরাং ওটা আর নতুন করে আমি মনে করি বলা প্রয়োজন না। সেই ক্ষেত্রে নাহিদের আজকে পার্লামেন্টে যাওয়া আর ওই রাষ্ট্রপতির পার্লামেন্টে যাওয়া এটার সাথে কোনো সম্পর্ক নাই, কোনো মিল নাই, দুইটা ভিন্ন। নাহিদ গেছে বিপ্লবীদের প্রতিনিধি হিসেবে আর রাষ্ট্রপতি গেছে ফ্যাসিস্টদের প্রতিনিধি হিসেবে, সুতরাং দুইটা ভিন্ন জিনিস, এটাকে মিলানো যাবে না। আসেন এবার আপনার ট্রাইব্যুনাল নিয়ে কথা বলি। এটা তো কি বলবো, তাজউদ্দিন সাহেবকে যখন সরল আমি বলি, দেখেন ওই যে মানে সবকিছু আগে প্রথম আলো পত্রিকা একটা ওই যে কবে যেন আগে একটা স্লোগান লিখতো, এখন আছে কিনা জানি না, যে আমরা পরিবর্তনের সাথে, তবে সবকিছু পরিবর্তন করতে নেই, সবকিছু পরিবর্তন করতে নেই। সরকার পরিবর্তন হয়েছে বলে সবকিছু পরিবর্তন করতে হবে না। যে ভালো আছে তাকে কেন পরিবর্তন করবেন? সবাই কি আমি শুনতে চাইছি যে ওনার দুর্নীতির ব্যাপারে। ধন্যবাদ জাহাঙ্গীর ভাই, জাহাঙ্গীর ভাই, জাহাঙ্গীর ভাই আপনাকে ধন্যবাদ, জাহাঙ্গীর ভাই আপনাকে ধন্যবাদ। না আপনি সত্যটাকে বলছেন, সত্য কথা বলছেন, যে বাপ পাল্টানো যায় না, মা পাল্টানো যায় না, এই জন্য আপনার ধন্যবাদ। সবকিছু পাল্টানো যায় না রবি ভাই, গভর্নর ওইভাবেই সবকিছু পাল্টানো যায় না, এই যে বহুদূর হয়েছে এই জন্য ধন্যবাদ জানাইলাম। থ্যাংক ইউ। গভর্নরকে এভাবে পরিবর্তন করা, আইসিটির যে চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে এবং পরিবর্তন করাটা এই সরকারের সঠিক সিদ্ধান্ত ছিল না। এভাবে পরিবর্তন করলো, এভাবে না। তাজুল ইসলাম ট্রাইব্যুনালে একজন অভিজ্ঞ এবং পরীক্ষিত একজন সে আইনজীবী, তাকে সরিয়ে যাদেরকে এখন যে টিমকে এখন নিয়ে আসা হলো তার ফলাফল দেখেন, 1 মাসও যেতে পারে নাই, এখনই সেই ঘুষের খেলে, যেটা আওয়ামী লীগের আমলে আমরা দেখেছিলাম, সেই তুরিন আফরোজদের পিরিয়ডে আমরা দেখেছিলাম, তখনকার সেই বিচারপতি, তখনকার সেই ব্যারিস্টার জিয়া, মানে নিজামুল হক, সেই আইনজীবীদের সেই এসকাইপি কেলেঙ্কারি, এখন তো মনে হচ্ছে যে আল্লাহ না করুক আইসিটি আবার সেদিকে যাচ্ছে না তো, সেদিকে আবার যাচ্ছে না তো। কারণ এই প্রসিকিউশনের, যদিও এখন যে চিফ প্রসিকিউটর উনি বলছে যে আমার যে প্রসিকিউশন টিম যে কাজটা করেছে এটা একেবারে গর্হিত অপরাধ এবং এটা আমাদের এই প্রসিকিউশনের সততা, যোগ্যতা এবং নীতি আদর্শের একদমই বিপক্ষে এবং এটা ক্ষতিগ্রস্ত করবে আমাদেরকে, উনি এটা বলছে এবং এটা বললেই তো খালাস না, আসলে যেটা শঙ্কা করেছিলাম সেটাই হয়েছে। কারণ আওয়ামী লীগের যেসব বড় বড় ওখানে রাঘব মোল্লা ট্রাইব্যুনালের আসামি, সালমান এফ রহমান আইনমন্ত্রী সাবেক, আনিসুল হক সহ, এখানে তো বিশাল টাকার একটা ঝনঝনানি থাকবে, লোভ থাকবে, এটাই স্বাভাবিক। সেই ক্ষেত্রে এখানে উচিত ছিল অবশ্যই সৎ, যেটা যেমন আগের প্রসিকিউশন বলছিল যে আমাদের 1000 কোটি টাকা দিয়েও আমার প্রসিকিউশনকে কেউ কিনতে পারে না। প্রসিকিউশনের টিমই বলছে যে একটা মামলায় ঘুষ খাইছে, এটা প্রসিকিউশন টিমের একজন সদস্য সাভারের এই হত্যা মামলাটার বাদীর যাকে রাত সাক্ষী করা হয়েছে তার কাছ থেকে টাকা খাওয়া হয়েছে, এটা তারা উপস্থাপন করছে, এটা বাইরে কেউ না, এসকাইপি কেলেঙ্কারি না, স্বয়ং প্রসিকিউশন টিমের যিনি নাকি সদস্য ছিলেন অ্যাডভোকেট সুলতান মাহমুদ সাহেব, তিনি নিজে এই কথা বলছেন। তো রবি ভাই, সেই জন্য আমি বলছি যে এই বর্তমান এই প্রসিকিউশন আগের প্রসিকিউশনের মতো, তুরিন আফরোজদের পিরিয়ডের মতো, সেই তখনকার ব্যারিস্টার জিয়া এবং নিজামুল হক, জাহাঙ্গীর ভাই আপনাকে একটু আমি বলি, তাজুল ভাই যেভাবে আইসিটিতে মামলা পরিচালনা করছেন, জামাতের আমির মহাসচিবদের বা মামলা সাইদি সাহেবদের অভিজ্ঞতা আছে। আজকে যিনি আইসিটিতে এখন যিনি চিফ প্রসিকিউটর হয়েছে উনি আমিনুল ইসলাম, উনিও বিডিআর হত্যা মামলা আসামিদের পক্ষের আইনজীবী ছিলেন, দীর্ঘ সময় উনি ফাইট করেছেন মোশাররফ হোসেন কাজলের মতো বাটপাট আইনজীবীদের বিরুদ্ধে। তার অভিজ্ঞতা নাই, এই কথাটা বলে ছোট করবেন না কেউ। তাজুল ভাইকে আমরা স্যালুট করি, সম্মান জানাই, আমিনুল ভাইও একজন অভিজ্ঞ, কিন্তু ওনার যে টিম, এই যে প্রসিকিউশনের যে টিম, সেখানে আজকে একদম সেটা ভিডিও টিডিও সবই এখন মিডিয়া ক্লিয়ার স্পষ্ট আসছে, সে 1 কোটি টাকা চেয়েছে, এখন এক শব্দ আর আসবে না, একটা এসেছে, হয়তো এরকম আরো 10টা এরকম ইতিমধ্যে ঘটনাও ঘটতে পারে বা ভবিষ্যতেও ঘটতে পারে। তো সেইটা বন্ধ করার জন্য, এটা বন্ধ করার জন্য দেখেন বেগম খালেদা জিয়া যখন রাষ্ট্রপ্রধান ছিলেন, রবি ভাই আপনি খুব ভালো করে জানেন, তখন এনবিআর এর চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর সহ বিভিন্ন জায়গায় উনি জেনে শুনে ওনার মতাদর্শ বিপক্ষের লোকদেরকেও উনি বসিয়েছেন। উনি দেখেছেন যে ওই ডিপার্টমেন্টটা পরিচালনার জন্য আমার দরকার একজন সৎ এবং এখানে সবকিছু